পিলখানা হত্যাকাণ্ড হিসেবে পরিচিত বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 15 বছর পর মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ। তিনি বলেছেন তখন কি ঘটেছিল এবং তাতে সেনাবাহিনী ও তার নিজের ভূমিকা কি ছিল তা মানুষের জানা উচিত। আওয়ামী লীগ সরকারে থাকায় তিনি কথা বলতে পারেননি, এখন বাংলাদেশে ক্ষমতার পালাবদল হওয়ায় তিনি মুখ খুলছেন। যদিও তিনি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, তার কথা বলায় কোনো ধরনের চাপ ছিল না। 15 বছর পর ঠিক কি বলছেন তিনি? 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার 2 মাসের কিছু কম সময়ের মধ্যে পিলখানা হত্যাকাণ্ড ঘটে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ওই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। তখন সেনাপ্রধানের দায়িত্ব ছিলেন এই মইনুল আহমেদ। সকাল 9টায় জিএসপিসি মিটিং শুরু হয় এবং আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পারচেজের ব্যাপারে। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম একটু আগেই তো ডিজি বিডিআরের সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সে যাই হোক, সভা স্থগিত করে সিজিএস এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনকে সঙ্গে নিয়ে আমার অফিসে এলাম। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দিই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সামরিক গোয়েন্দার মাধ্যমে পিলখানা সম্বন্ধে তথ্য আসা শুরু করলো এবং আমাকে জানানো হলো যে কি ঘটছে পিলখানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মইনুল আহমেদ নিজের ইউটিউব চ্যানেলে ঘটনা নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেছেন। সেখানে 29 মিনিটের ভিডিও বার্তায় তিনি সেদিনের ঘটনা তুলে ধরার চেষ্টা করেন। মিস্টার আহমেদের বক্তব্যে স্পষ্ট হয়, শেখ হাসিনা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে সহায়তা করেনি, এমনকি সেনা কর্মকর্তা হত্যার ঘটনার তদন্তেও গাফিলতি ছিল হাসিনা সরকারের। শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কিনা সে বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে, যার উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, যিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সন্তান ঘটনার সময় যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলেন। তখনকার কিছু বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আমি বারবার বলে এসেছি, আমি এই বিডিআরের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চাই এবং সঠিক ঘটনা যেন উদ্ঘাটন হয় সেটা আমিও চাই। আমি চাই এই সেনা অফিসার সহ যারা সেদিন মৃত্যুবরণ করেছেন, যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের পরিবার যাতে জাস্টিস পায় এবং সর্বোপরি বাংলাদেশের যেই ক্ষতি হয়েছিল, বাংলাদেশের সকল মানুষের জানার অধিকার আছে, সত্যটা যেন উদ্ঘাটন হয়। এখন সত্যটা কোথায় যাবে সেটা তো আমি বলে দিতে পারবো না, আপনি বলে দিতে পারবেন না, কিন্তু আমি কনফিডেন্ট সত্য বের হয়ে আসলে এখানে আমার কথাগুলো, যেটা আমি বারবার বলছি, যে জাস্টিস যদি আসে এবং সত্য যদি বের হয়ে আসে, তাহলে সত্যই হচ্ছে আমার সবচেয়ে বড় ঢাল।
বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে নির্যাতিত পরিবারের সদস্যরা স্বৈরাচার পতনের পর থেকে ন্যায় বিচারের দাবিতে মাঠে নেমেছে। দিনের পর দিন কারাগারের ঘানি টানা নিরপরাধ বিডিআর সদস্যদের পরিবারের সাথে অমানবিক আচরণ করেছে হাসিনা সরকার। 24-এর ছাত্র জনতার বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেছেন, সুপরিকল্পিতভাবে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এবং বিডিআরকে বাংলাদেশে ভিলেন হিসেবে পরিণত করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার। এই পিলখানার মধ্য দিয়ে যারা দেশপ্রেমী অফিসার ছিল তাদেরকে বেসিক্যালি হত্যা করা হয়েছে। হচ্ছে আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতাটা, দেশের প্রতি যে একটা যারা বিডিআর ছিলেন বা যারা হচ্ছে সার্ভিং যে ফোর্সটা ছিলেন তাদের দেশের প্রতি যে দায়বদ্ধতাটা, এই দায়বদ্ধতার এটা হচ্ছে এন্ডোর্সমেন্ট। তারা দেশটাকে কিভাবে ফিল করে এবং তাদেরকে যে একটা পলিটিক্যাল ভিক্টিমাইজ করা হয়েছে বিগত সরকার, এটা হচ্ছে একটা ফেসিস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য। আমরা দেখেছি 2009 সালের 25শে ফেব্রুয়ারি যে পিলখানার ঘটনাটি হয়েছিল, এটি ছিল একটা ফেসিস্ট গভর্নমেন্ট ক্রিয়েট করার প্রথম টুল। এই টুলের আমরা মনে করি তারা হচ্ছে প্রথম ভিকটিম, কিন্তু যারা ভিকটিম হয়েছেন আমরা বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারের মাধ্যমে যারা হচ্ছে নির্দোষ এবং যারা নির্দোষ তারা বিচারটি পাবে এবং তাদের পুনর্বাসনের জন্য তাদের যে এত বছর ধরে প্রায় 16 বছর ধরে তাদেরকে যে এই যে এই যে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, তাদের পরিবারগুলো দুর্দশাগ্রস্ত। আমরা দেখি এটা বিচারের নামে বিভিন্ন সময় প্রহসন হয়েছে। এখন একটি স্বচ্ছতা ন্যায্যতার ভিত্তিতে একটি ট্রাইব্যুনাল গঠন করে সেখানে হচ্ছে ট্রান্সপারেন্সি নিশ্চিত করে বিচার নিশ্চিত করা হবে এবং আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং সমাজের মূলধারার সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়। তারা যেন প্রান্তিক পর্যায়ের মানুষ হিসেবে পরিগণিত না হয়, তাদের যথাযথ যেন মর্যাদাটি নিশ্চিত করা যায়, সেই বিষয়ে রাষ্ট্র পদক্ষেপ নেবে। রাজধানীতে একাধিক সেমিনারে সেনা কর্মকর্তাদের সন্তানরা বিচারের দাবি তুলেছেন। স্বৈরাচার হাসিনার সময় যাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল সেই সব পরিবারের সদস্যরাও এবার ঢাকা সহ সারা দেশে বিচারের দাবিতে কণ্ঠ উচ্চকিত করেছেন। নির্মমভাবে হত্যা করেছে, আসলে বলতে তো কষ্ট হয়। ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে, বডি মিউটিলেট করে দিয়েছে, ব্যান্ডেতে খোঁচা দিয়ে শেষ করে দিয়েছে। আর বাবাকে কেমনে মারলো, আমরা মার সাথে কি করছি। আসলে আমি সরাসরি বলে দিই, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর এর 2009-এ হয়েছে, আমাদের সবার দাঁড়ানো উচিত। আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না। সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস, আমি এখানে হাইড অ্যান্ড সিকও করবো না, আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র। হায়াত মত একদমই আল্লাহর হাতে। দেখেছি 11 বছর 15 বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না। আমরা ভাবি ভয় পাই, কিন্তু আসলে আমাদের হাতে না। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে। কিন্তু বারংবার এটা লেখার ফলে, বারংবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন কথা বলি আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, হি ওয়াজ কিলড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। লেট দিস বি অন রেকর্ড। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর বিডিআর হত্যাকাণ্ডের মূল ঘটনা কি ছিল তা নিয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিতে চাই। হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার। বিডিআর জওয়ানরা বিদ্রোহ করেছে, অফিসারদের হত্যা করছে, ডিজি স্যারকে গ্রেফতার করেছে। আমাদেরকে বাঁচান, আল্লাহর দোহাই লাগে, এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। হেডকোয়ার্টার থেকে উত্তর আসে, আপনি শান্ত হন, আমরা এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিন কর্নেল গুলজার ঠিক এভাবেই বাঁচার আকুতি করেছিলেন। কিন্তু হেডকোয়ার্টার থেকে সাহায্য আসছে বলে যে আশ্বাস দিয়েছিল, সেই সাহায্য এসেছে ঘটনার পরের দিন, অর্থাৎ 26 ফেব্রুয়ারি। কিন্তু এই 24 ঘন্টায় শাহাদত বরণ করেছে বিডিআর বাহিনীতে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসার। আমি অনেক রাত মনে হয় ঘুমাইতেও পারি নাই যে এই জিনিসটা শোনার পরে বা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার পরে। মানে আমাদের কোনো ডাউট ছিল না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে।
আমরা শুধু ওয়েট করতেছিলাম যে কখন মারবে। কর্নেল গুলজারের সেই দুঃসাহসিক অভিযানের কথা জাতি আজও গর্বের সাথে সম্মান করে। জেএমবি সারা দেশে বোমা মেরে মানুষ হত্যার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল তার সমাপ্তি ঘটান এই কর্নেল গুলজার। তিনি জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানকে গ্রেপ্তার করে ফাঁসির মুখোমুখি করেন। অথচ কর্নেল গুলজারের এই অভিযানের কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আর তার হত্যার পিছনে ভূমিকা ছিল আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম। শায়খ আব্দুর রহমান ছিলেন মির্জা আজমের আপন দুলাভাই। বিদ্রোহের দিন মির্জা আজমকে বিডিআর এবং একাধিক জওয়ানের সাথে মোবাইলে কথা বলতে দেখা গেছে। মির্জা আজম বলেছিল, গুলজারের চোখ দুটো তুলে ফেলো, ওকে পুড়িয়ে হত্যা করো। সাধারণ মানুষের মনে আজও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক কি কারণে এই বিডিআর বিদ্রোহ হয়েছিল? প্রকৃত কারণ ছিল 2001 সালে এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত যুদ্ধে বিডিআর বিএসএফ এর 150 জন জওয়ানকে হত্যা করে। এর আগে পাদুয়ায় যুদ্ধে 15 জন বিএসএফকে হত্যা করে বিডিআর। এই ঘটনার পর ভারতের ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান দেন, এই ঘটনার বদলা নেওয়া হবে। অবশ্য পিলখানা ট্র্যাজেডি নিয়ে 30টি প্রশ্নের উত্থাপন করেছেন। সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম 25 ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কাছে কি গোয়েন্দা তথ্য পাঠানো হয়েছিল। বিডিআরের প্রয়াত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে প্রধানমন্ত্রীর সর্বশেষ কি কথা হয়েছিল? প্রধানমন্ত্রী কেন 26শে ফেব্রুয়ারি ডিনারে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন? 25 এবং 26 ফেব্রুয়ারি কার নির্দেশে বিডিআর হেডকোয়ার্টারের আশপাশের লোকজনকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছিল? 25 ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন লেফটেন্যান্ট কর্নেল মুকিত বিডিআর সদর দপ্তর থেকে সেনাবাহিনী এবং বিডিআর মহাপরিচালকের বিরুদ্ধে ফ্যাক্স বার্তা পাঠিয়েছিলেন? বিডিআর সদর দপ্তরের 5 নম্বর গেটে সেদিন কেন পুলিশ এবং র্যাব সদস্যদের মোতায়েন করা হয়নি? প্রধানমন্ত্রী কেন ঘটনা জানার 4 ঘন্টা পর নানক এবং আজমকে দায়িত্ব দিয়েছিলেন? বিডিআর বিদ্রোহীদের যে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তাদের নাম ঠিকানা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার সময় কেন রেজিস্ট্রি করা হয়নি? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্রোহীদের নেতা ডিএ তৌহিদ জানিয়েছিলেন বিডিআর ডিজি সহ কয়েকজন অফিসারকে হত্যা করা হয়েছে। এই বিষয়টি কেন 26 ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত গোপন করা হলো? বাংলাদেশ টেলিভিশন সেদিন বিদ্রোহের ঘটনা কেন প্রচার করেনি? বিদ্রোহীরা কেন প্রধানমন্ত্রীকে আমাদের নেত্রী বলে উল্লেখ করেছিল? কিছু বিদ্রোহী কেন আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল? ঘটনার সময় বিডিআরের হেডকোয়ার্টারে দেশের বাইরে থেকে একাধিক ফোন কল এসেছিল। তদন্তকারীরা কি এগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন? শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় 27 ফেব্রুয়ারি কেন পালিয়ে যাওয়া কিছু বিদ্রোহীর সঙ্গে দেখা করতে দুবাই গিয়েছিলেন? জয় দুবাই এয়ারপোর্টে কেন পালিয়ে যাওয়া বিদ্রোহীদের হাতে একটি করে ইনভেলপ দিয়েছিলেন? আন্তর্জাতিক মিডিয়ায় দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে জয় কেন বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচনা করে বিদ্রোহের জন্য সেনাবাহিনীকে দায়ী করলেন? তদন্ত শেষ হওয়ার আগে জয়কে কেন তার মা শেখ হাসিনা বাংলাদেশে আসতে নিষেধ করেছেন? সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি কেন নির্দিষ্ট কয়েকটি দেশের সরকারের কাছে ফোন করে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সেনাবাহিনীর বিদ্রোহ ঠেকাতে সাহায্য চান? আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর কেন 27 ফেব্রুয়ারি দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন? মন্ত্রী ফারুক খান কেন বললেন আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং ডিসিপ্লিন ফোর্সের মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে? সরকার কেন পুলিশের আইজিপিকে তদন্ত প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে? কারণ ছাড়াই কেন নবনিযুক্ত ঢাকার পুলিশ কমিশনার ইংরেজি মাধ্যমের স্কুলে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন? শেখ হাসিনা বিডিআর সদর দপ্তরের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীকে অভিযান চালাতে দেননি কেন? তথ্য সংগ্রহের নামে সিআইডি দল বিডিআর সদর দপ্তর থেকে কি সরিয়েছে? বিডিআর সদর দপ্তরে পাহারারত পুলিশ সদস্যরা 30 ঘন্টার বেশি সময় ধরে কি ধরনের তথ্য প্রমাণাদি সেখান থেকে সরিয়েছে? 26 মার্চ আত্মসমর্পণের পর রাতের অন্ধকারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্ষমতাসীন দলের অন্যান্য নেতা কেন বিডিআর সদর দপ্তরে গিয়েছিলেন? ঘটনার পর থেকে সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার কেন লুকিয়েছিলেন? আওয়ামী লীগ এবং নেতারা কেন হত্যাকারী এবং তাদের সহযোগীদের বিচার সামরিক আদালতের পরিবর্তে বেসামরিক আদালতের দাবি করেছেন? আওয়ামীপন্থী একদল সাংবাদিক কেন অব্যাহতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এবং বেসামরিক আদালতের বিচার দাবি করেছিলেন? ভারতীয় গণমাধ্যমে যে ধরনের বক্তব্য এসেছিল ক্ষমতাসীন দলের কণ্ঠে কেন সেই একই ধরনের বক্তব্য? এসব প্রশ্নের উত্তর স্বৈরাচার হাসিনার আমলে মেলেনি, তাই এখনই মেলানোর সময়। দর্শক, আরও একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। এই 16টা বছর ওদেরকে এই কারাবন্দি করে রাখা হয়েছে। অনেকের মার একটাই ছেলে ছিল। আমরা 4 তলার উপরে থাকতাম,
একটা একেবারে বুলেট এসে আমাদের জানালার মানে রডের যে পার্টটা থাকে ওইটা বাঁকায় ভিতরে বুলেট ঢুকে গেছে। রাজনীতিবিদদের বিরুদ্ধে বহুল প্রচারিত দুর্নীতি দমন আন্দোলন দ্বারা এর পথ সুগম করা হয়েছিল, তবে এর কোনোটি অর্জনেই তিনি সফল হতে পারেননি। এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের আয়ুষ্কাল 2008-এর অধিক প্রলম্বিত করা নিয়ে নানা মহলে ক্ষোভের বিস্তৃতির ঝুঁকিবহুল হয়ে উঠেছিল। শেখ হাসিনা অথবা খালেদা জিয়াকে বেছে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প বাদেই বিদেশি শক্তিকে তা ত্যাগ করতে হয়েছিল। ভারতের চাপে অবশ্য তারা নমনীয় শেখ হাসিনার প্রতি ঝুঁকেছিল। এটি অবশ্য মঈনের জন্য একটি পরিত্রাণ ছিল, কারণ বেগম খালেদা জিয়ার প্রতি তার অনেক ভীতির কারণ ছিল। যিনি তাকে সেনাবাহিনী প্রধান করেছিলেন এবং যার 2 ছেলে তার লোকজনের দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হয়েছিল। এভাবে প্রকৃত নির্বাচনের দ্বারা সাধারণ নির্বাচনকে আড়াল করা হয়েছিল। এভাবে দিনের পর দিন পীরখানা হত্যাকাণ্ডকে ধামা চাপা দিয়ে রেখেছিল শেখ হাসিনা ও তার দোসররা। সেই সময় যারা প্রত্যক্ষভাবে ঘটনার সাক্ষী ছিলেন তারা অনেকেই আজ কথা বলছেন গণমাধ্যমে। এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি একটি প্রতিবেশী দেশ ইন্ডিয়া, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং মাস্টারমাইন্ড হলেন শেখ হাসিনা। অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে, কেউ তারা মুখ খুলেননি, কখনো খুলেননি। বিপ্লবের প্রতি বিপ্লব হয়। যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে, যাদের বয়স আছে তাদেরকে পুনরায় চাকরিতে নেওয়া হোক, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না হলে আমরা যে আন্দোলনের দ্বিতীয় একটি মুক্ত দেশ পেয়েছি, সেই মুক্ত দেশ আবার মুখ থুবড়ে পড়বে। মনে রাখবেন, শত্রু চারিদিকে বিরাজমান, এক এক দিন এক এক ভেসে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন রিক্সাওয়ালার ভেসে, কোনোদিন ডাক্তারের ভেসে, কোনোদিন গার্মেন্টস কর্মীর ভেসে আসতেছে। সবশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত শিগগিরই শুরু হবে। সঠিকভাবে এই হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে কেবলমাত্র ভুক্তভোগী পরিবারই নয়, দেশের 17 কোটি মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠবে একজন স্বৈরাচারী শাসনের নেপথ্যের অজানা ইতিহাস। দর্শক, আপনাদের কাছে কোনো অপরাধের তথ্য প্রমাণ থাকলে আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন। অপরাধীকে বিচার আর বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে ভিন্ন কোনো অপরাধ নিয়ে হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আল্লাহ হাফেজ।